প্রথমত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দীর্ঘ সময়ের একটি মুখ। বঙ্গভবনে যাওয়ার পর সেই রাজনৈতিক পরিচয় থেকে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় তিনি কতটা যেতে পারবেন এটাও যেমন জানা, সেটি হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে আজও যে কথাটি বলা হয়েছে যে ৭০ অনুচ্ছেদের যদি সংস্কার হতো তাহলে এই নির্বাচনের যেটি আরও বেশি গণতান্ত্রিক হতো। এতে করে আসলে কি পরিবর্তন হতো? দুটো উত্তরই আপনার কাছ থেকে নেব। অনেক ধন্যবাদ সহালোচকদের, ধন্যবাদ আকবর আমার বন্ধু বিবিসির সাংবাদিক। শুনছিলাম, আমি হয়তো আর একটু দেরিতে জয়েন করেছি, অনেক আলোচনা মিস করেছি। তো আমি যেটা বুঝি সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, অনেকে অভিবাদন। এবং উনি ওনার ভোট দেওয়ার পরে প্রথম যে কাজটি উনি করেছেন, দলীয় চেয়ারপারসনকে শুভেচ্ছা এবং অন্যদের সাথে কোলাকুলির পরে ছুটে গিয়েছেন বিরোধী দলের কাছে। এবং আমি দেখছিলাম সম্ভবত বিরোধী দলের সদস্যরা মুখিয়েছিল কখন তাকে আলিঙ্গন করবে। অর্থাৎ তারা হয়তো রাজনীতির স্বার্থে তাদের মনোনীত প্রার্থী অলি আহমেদকে ভোট দিয়েছেন, কিন্তু তারা মুখিয়েছিলেন যে রাষ্ট্রপতির সাথে তারা আলিঙ্গন করবেন। আমি দেখলাম খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিষয়টা হয়েছে। তো এর মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছে যে সম্ভবত আমরা এই প্রথম দেখছি অনেক দিন পর, অনেক বছর পর, অনেক দশক হতে পারে, যে রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্রিক যে একটা ডামাডোল থাকে, একটা পদ্ধতি থাকে, প্রসেস থাকে, দৃশ্যমান কাজকর্ম থাকে, সেটা এইবারই আমরা দেখছি। এবং সেইটার মধ্য দিয়ে বিরোধী দল এবং সরকারি দল মিলে যে একজন রাষ্ট্রের অভিভাবক নির্বাচন করতে পারে সেটারও প্রক্রিয়া আমরা দেখছি। যদিও কর্নেল ওলির একটা সাক্ষাৎকার দেখলাম যে জনমত জরিপ সোশ্যাল মিডিয়ায় তিনি ৭৩% ভোট পেয়েছেন, এটাতে তিনি খুবই খুশি। তো আমরাও খুশি তার সাথে, কারণ হলো সোশ্যাল মিডিয়ার তো সরকার আমরা এর আগে দেখতে পেয়েছিলাম, আর বাস্তবের সরকার দেখতে পেলাম। তো সোশ্যাল মিডিয়ার জনমত জরিপ এবং সোশ্যাল মিডিয়ার যে হাইপ, সেইটার সাথে বাস্তবতার যে কত ফারাক, সেটা আরও একবার ইলেকশন ২০০০ আমাদের যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হলো সেখানেও আমরা একবার দেখেছি, হ্যাঁ, আর রাষ্ট্রপতি নির্বাচনেও একবার দেখেছি। তবুও যদি সম্বিত ফিরে, মানে হুশ ফিরে যারা রাজনীতি করছেন, বিরোধী রাজনীতির যে সোশ্যাল মিডিয়ার বয়ান, ন্যারেটিভ আর বাস্তবতার ফারাক কত যোজন যোজন দূর, সেটা বিতর্ক না, বিতর্ক কতখানি পার্থক্য, কতখানি পরিবর্তন আসবে রাষ্ট্রের। আমি যতটুকু জানি সেটা হলো যে সংস্কার প্রক্রিয়া যখন আলোচনা হচ্ছিল তখন রাষ্ট্রপতির ক্ষমতাকে কিছুটা বাড়ানোর জন্য যারা সংস্কারের পক্ষে ছিলেন তারা জোরালো যুক্তি উত্থাপন করেছিলেন, যার মধ্যে দুঃখিত কয়েকটি প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ, সম্ভবত দুর্নীতি দমন কমিশনও ছিল। তো সেই জায়গাগুলোতে আমরা এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশনা দেখিনি, এটা সত্য। এখনো পর্যন্ত রাষ্ট্রপতির যেই পদ, সেই পদটি অনেকাংশেই আলংকারিক, যেটা আগে ছিল। কিন্তু সেটা থাকলেও আমি আগেরগুলোর সাথে এটা মিলাচ্ছি না এই কারণে যে এই যিনি রাষ্ট্রপতি হয়েছেন উনি কারোর দয়া দাক্ষিণ্য কিংবা এরকম না, হুট করে একজন নেতাকে সালাম করতে গিয়েছেন, পরক্ষণে রাষ্ট্রপতি চিঠি পেয়েছেন, কিংবা একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে গিয়েছেন, পরক্ষণে দেখা গেল যে না, ভিসি না, রাষ্ট্রপতির পদে তোমাকে বসায়, এরকম না। আমি নাম নিচ্ছি না, আপনারা জানেন এই ধরনের ঘটনা বাংলাদেশের হিস্ট্রিতে হয়েছে। ওনার যে বিশেষত্ব হলো উনি বাংলাদেশের একজন পোড়খাওয়া রাজনীতিবিদ, উনি বাংলাদেশের মাটি, মানুষ, গন্ধকে রন্ধ্রে রন্ধ্রে চিনেন, জানেন বাংলাদেশ রাষ্ট্রের সমস্যা কী, সম্ভাবনা কী, কোথায় কোথায় পলিটিক্যাল লিয়াজের ভূমিকা পালন করতে হবে, কোন সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করতে হবে আমাদের। যদি কোথাও প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের যদি স্বল্পতা থেকে থাকে, তাহলে রাষ্ট্রপতির কার্যালয় কোথায় কোথায় অনানুষ্ঠানিক ভূমিকা নিতে পারে, এইসব জায়গাগুলোতে ওনার মতো দক্ষ বিচক্ষণ মানুষ আর দ্বিতীয়টি নেই আপাতত আমাদের চোখের সামনে। সেই কারণে আমি বলবো যে আমরা তো আপাতত আশা করি না যে রাষ্ট্র আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে, দুর্বৃত্ত হয়ে উঠবে। গণতান্ত্রিক যে অভিযাত্রা শুরু হয়েছে সেখানে এই যে মানবিক মর্যাদাবোধের যে রাষ্ট্র, একে অপরকে শ্রদ্ধা করার যে রাষ্ট্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় আমরা শুনি, কথাবার্তা প্রতিশ্রুতি শুনি, সেগুলোতে রাষ্ট্রপতির যে ভূমিকা, এবং যদি দৈব দুর্বিপাক হয় সেখানে শক্ত হস্তে রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেমের পথে রাখার জন্য যে দৃঢ় মনোবল এবং কর্মচিন্তা, তার সব কিছু তার মধ্যে আছে বলে আমার মনে করি এবং আমি বিশ্লেষণ মনে। সুতরাং পরিবর্তন অবশ্যই হবে। হয়তো প্রাতিষ্ঠানিক প্রধান নিয়োগ করার ক্ষমতা তার কাছে নেই, কিন্তু তার যে অন্তর্নিহিত প্রভাব এই সরকারের মন্ত্রণালয় বলুন, কালচারাল অঙ্গন বলুন, অন্যান্য বিদেশি বন্ধু রাষ্ট্র বলুন, তার যে প্রভাব, সেটার একটা প্রচ্ছন্ন
প্রভাব কিংবা একটা ইনফ্লুয়েন্স এটা তো থাকবেই রাষ্ট্র পরিচালনায়। সুতরাং আমি আশাবাদী যে এটা ইটস এ গুড স্টার্ট। রাষ্ট্রের একদম টপ গার্ডিয়ান যদি সেই জায়গা থেকে বলি, আপনার জুরিসডিকশন আছে কি নেই সে তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার একটা কনসার্ন, রাষ্ট্রপতি একটা কনসার্ন রেজ করেছে পুরো রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা, সেটা নিয়ে আসলে ঝাঁপিয়ে পড়ার কথা। তো সেই জায়গা থেকে এই রাষ্ট্রপতির কথায় আসলে কতটুকু কাজ হবে আপনি বলছিলেন কিছু, কিন্তু আপনি যদি একটু এক্সাম্পল সহ যদি বলতেন। না না আমি বলি সেটা হলো যে না, উনি যেহেতু জানু পলিটিশিয়ান, ওনার কিছু কনসার্ন আছে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, রাষ্ট্র কিভাবে চলবে। ধরুন আমরা 17 বছর পরে একটা সরকার ক্ষমতা এসেছে, তাদের যে প্রিপেয়ারনেস থাকার কথা সেই জায়গায় ওনার কিছু ঘাটতি উনি দেখতে পান, যেটা আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনায় উনি প্রকাশ্যও বলেছেন যে রাষ্ট্র তো আগের মতোই চলছে, একমাত্র প্রধানমন্ত্রী ব্যতিক্রম। কিছু কিছু ক্ষেত্রে তো সত্য যে না, প্রধানমন্ত্রী তার যে প্রধানমন্ত্রিত্ব, ব্যক্তি স্বাতন্ত্র্য, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার রাজনীতি, সেগুলো দিয়ে অতীতের বাংলাদেশে এমন নজির নাই, এমন নজিরবিহীন কাজ, ইমেজ তিনি প্রতিষ্ঠিত করছেন। এবং আপনি দেখবেন যে তার কাজের অ্যাপ্রুভাল রেটিং যে আমরা মোর দ্যান 65%, এখানে দেখা যাচ্ছে যে আবার জামায়াত ইসলামী যারা তার এগেনস্টে ভোট দিচ্ছিল, জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদেরও 65% বলছে যে না, হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। তার মানে হি ইজ ট্রাইং টু গেইন সাপোর্টস ফ্রম অল অ্যাসপেক্টস। সো উনি বাদে রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো যে ফাংশন করছে না, কিংবা যেই আকাঙ্ক্ষা নিয়ে 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষার সাথে খুব কোথাও কোথাও অসঙ্গতি আছে, এটা উনি বুঝছেন। এর সাথে আছে আমাদের ফরেন পলিসি, সেটা হলো যে আমরা কোন দিকে আমাদের ফরেন পলিসিটিকে, আমরা কি খুব বেশি শক্ত অবস্থানে থাকবো কিনা প্রতিবেশী ইন্ডিয়ার সাথে, আমেরিকার সাথে খুব সখ্য অবস্থানে থাকবো কিনা, চীনার সাথে খুব ঝুঁকে পড়বো কিনা, এগুলো নিয়ে ওনার দীর্ঘ রাজনৈতিক ভাবনা আছে। কালচারাল অঙ্গন, সেটা হলো এখানকার, আপনি জানেন যে তিনি এমন লিবারেল অর্থাৎ উদার রাজনীতি বিশ্বাস করেন। কয়েকদিন আগে তিনি বলছেন যে ধর্মগ্রন্থ পড়বে সে ধর্মগ্রন্থ পড়ুক, যার মার্কস পড়ার ইচ্ছা সে পড়ুক না, মার্কস পড়ার ইচ্ছা। কিন্তু আমাদের সোসাইটি তো এইভাবে চলছে না, চলতে চায় না। আপনি দেখবেন যে একটি পুলিশ ফাঁড়িতে যে পর্যন্ত তাদের কালচারাল অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা নিয়েও তার যেই চিন্তাভাবনা, স্বাতন্ত্র্যবোধ, এটা তো ইউনিক একটা চিন্তাভাবনা। সেই জায়গায় তার যে কনসার্ন, সেই কনসার্নটা রেখেই তিনি বিদায় নিচ্ছেন। এবং আমি আপনাকে বলি, অনানুষ্ঠানিক একটি আলোচনায় একজন স্নেহভাজন হিসেবে উনি আমাকে স্নেহ করেন এবং উনি দায়িত্ব নেওয়ার 3 দিন আগে ওনার সাথে একটু খুনসুটির আলোচনায় যোগ দেওয়ার সুযোগ হয়েছিল ওনার বাসায়। তো একটা পর্যায়ে উনি বলছেন যে এই যে অনানুষ্ঠানিক, আমি এটা রেকর্ড ফাঁস করা ঠিক হচ্ছে না কিনা, কিন্তু উনি বলছিলেন যে আমাকে যে আপনারা বলছেন রাষ্ট্রপতির দায়িত্ব নিতে, তো এখন এই দলটা কার কাছে যাবে, দলের যে নেতাকর্মী আছে, আমি তো কিছু পারি আর না পারি একটা ফোন দেই তাদেরকে, কিংবা আমার দরজা তো উন্মুক্ত, দলের অন্য নেতারা কি সবার কর্মীদের জন্য দরজা উন্মুক্ত রাখে কিনা, কিংবা ওই নেতৃত্ব তৈরি হয়েছে কিনা, দলটা আমি কিভাবে বাঁচাবো, এটা তো আমার ভাবনা তৈরি হচ্ছে। সো আমি বললাম এটা আমার তার অনুমতি ছাড়াই ফাঁস করলাম, বাট তিনি এভাবেই ভাবেন রাষ্ট্র, সমাজ এবং জায়গা। সেই জায়গায় তার যে অতৃপ্তি, তার যে ভিন্ন মত, সেটা তো আছেই। দেখা যাক পরিস্থিতি কোথায় নিয়ে যায়। তবে আমি আপনাকে এটা বলে রাখি, এই অতৃপ্তি এবং ভাবনা এটি কিন্তু কেবল সরকারে আসার পরে তার সৃষ্টি হয়েছে এমন না। যখন দল তিনি পরিচালনা করতেন তখনও অনেক বিষয় হয়েছে যে তিনি ওনার মতো করে দলটাকে পরিচালনা করতে চেয়েছেন, যেটা হয়তো সিংহভাগ স্থায়ী কমিটির সদস্যদের সাথে মিলতো না অনেক কিছু। কিন্তু তার একটা অস্বাভাবিক ক্ষমতা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, সবাইকে সাথে নিয়ে পথ চলার যে ক্ষমতা। আমার দৃঢ় বিশ্বাস যে যদি রাষ্ট্রর পথ চলায় কোনো ভুলভ্রান্তি তিনি দেখেন, তাহলে ওই অভিভাবকত্বের জায়গা থেকে তিনি সঠিক পরামর্শটা দেবেন।